ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জেনারেল সায়েন্স থেকে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আমরা আজকের ক্লাসে 20টি এমসিকিউ এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। যখন হাত ঘড়িতে দম দেওয়া হয়, বিশেষ করে পুরোনো আমলের যে ঘড়িগুলো ছিল সেগুলোতে দম দিতে হতো। তো এই হাত ঘড়িতে দম দেওয়া হলে কি হয়? স্থিতিশক্তি বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। প্রথমে যখন ঘড়িটা ঘুরিয়ে দম দেওয়া হয়, অর্থাৎ ঘোরাচ্ছি মানে কি, যান্ত্রিক শক্তি কাজ করছি, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তখন স্থিতিশক্তি রূপে শক্তিটা সঞ্চিত থাকছে। এরপর এই স্থিতিশক্তি পরবর্তীকালে ঘড়িটা ঘোরাতে সাহায্য করে, যা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যান্ত্রিক শক্তি থেকে হচ্ছে স্থিতিশক্তি এবং তারপরে হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে। 2 নম্বর, বাড়িতে ব্যবহৃত মিউরেটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত। কোনটা থেকে লঘুকৃত করে মিউরেটিক অ্যাসিড তৈরি হয়? তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে। এটাকে লবণের স্পিরিটও বলা হয়, স্পিরিট অফ সল্টস এটাও বলা হয়। এর ব্যবহার কি? এর ব্যবহার ইস্পাত এবং অন্যান্য ধাতব পেশি থেকে মরিচা তোলার জন্য বা ময়লা দূর করার জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। চামড়া প্রক্রিয়াকরণে ব্যবহার করা হয়। প্লাস্টিক, যেমন এই পিভিসি পাইপগুলো, জলের পাইপ, এগুলো তৈরি করতে ব্যবহৃত হয়। আমাদের বাড়িতে যেসব টয়লেট থাকে, টয়লেটে যে হারপিক আমরা ইউজ করি, এগুলো দেখবে তোমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটা মিউরেটিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এবং রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগারে বিকারক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া আরও ব্যবহার আছে, কিন্তু সেগুলো আমি এখানে আর বলছি না। আচ্ছা, এখানে আছে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। 1 ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 ভাগ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলা হয়। এটা পরীক্ষাতে আসে বলে আমি এটা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে। 3 নম্বর, কে সর্বপ্রথম অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণ করেন? অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণ করেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে জোহান উইলহেম রিটার। এটা হয়ে যাবে সঠিক উত্তর। তিনি 1801 সালে এই অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণ করেন। রিটারকে বলা হয় আধুনিক তড়িৎ রসায়নের স্রষ্টা বলা হয় এনাকে। ঠিক আছে। 4 নম্বর, যে উপাদান রক্তে পাওয়া যায় না তা হলো কি? রক্তে কোন উপাদানটা পাওয়া যায় না? রক্তে অনেকগুলো উপাদান থাকে, এদের মধ্যে এখানে অপশনগুলোর মধ্যে ক্রোমিয়ামটা থাকে না। ঠিক আছে। লোহা, তামা, ম্যাগনেসিয়াম এগুলো সবই থাকে। লোহা কি গুরুত্বপূর্ণ কেন রক্তের মধ্যে? কারণ লোহা বা আয়রন শরীরে হিমোগ্লোবিন গঠন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তামা বিভিন্ন প্রোটিন তৈরিতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম পেশি এবং স্নায়ু কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর, নিম্নলিখিত কোন রোগ দুধের দ্বারা সংক্রামক হয়? দুধ আমরা পান করি, তাহলে নিশ্চয়ই সেটা একটা লিকুইড। এখানে অপশনগুলোর মধ্যে আছে যক্ষা, ডিপথেরিয়া, পান্ডুরোগ, ওলা ওঠা বা কলেরা। পান্ডুরোগ বলতে অ্যানিমিয়া, রক্তাল্পতা বা অ্যানিমিয়া, সেটাই পান্ডুরোগ। ঠিক আছে। টিউবারকিউলোসিস বা যক্ষা বাতাসের মাধ্যমে ছড়ায়, তাহলে তার সঙ্গে কোনো সম্পর্কিত নয়। ডিপথেরিয়া, ডিপথেরিয়াটা বাতাসের মাধ্যমে ছড়ায়, কিংবা যদি ত্বকের সংস্পর্শে আসে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই, কারণ এটা রক্তকণিকার ব্যাপার। রক্তের যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায়, এফি ডেফিসিয়েন্সি হয়, কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পান্ডুরোগ বা রক্তাল্পতা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ওলা ওঠা বা কলেরা। এই ওলা ওঠা বা কলেরা, এটার ব্যাকটেরিয়া হচ্ছে ভেব্রিও কোলেরি, ফেব্রিও কলাই। এটা দূষিত খাবার পানির মাধ্যমে সংক্রমিত হয়। তো সঠিক উত্তর এটা ওলা ওঠা বা কলেরা হয়ে যাবে। ঠিক আছে। এটা মনে রাখবে, যক্ষার যে ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা পরীক্ষাতে পড়ে, এটা মনে রাখবে। ঠিক আছে। 6 নম্বর, সালফার ডাইঅক্সাইড যে প্রকার অক্সাইড সেটি হলো। আচ্ছা, অক্সাইড কি এটা একটু জানো। অক্সাইড হচ্ছে একটি মৌলের সাথে অক্সিজেনের দ্বিমুখী যৌগকে অক্সাইড বলে। অক্সিজেনের সাথে অন্য কোনো মৌল দ্বিমুখী যৌগ যদি যুক্ত হয়, তাহলে সেটা দ্বিমুখী যৌগ হয়ে যায়। যেমন কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ হয়ে কার্বন ডাইঅক্সাইড, সালফার সঙ্গে অক্সিজেন যোগ হয়ে সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে অক্সাইড। একটা অক্সাইড দেখো, এখানে 4টা দেওয়া আছে: আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, প্রশম অক্সাইড, উভধর্মী অক্সাইড। আম্লিক অক্সাইড কি? আম্লিক অক্সাইড হচ্ছে যে সব অক্সাইডগুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, যেমন SO2, CO2, এগুলো হচ্ছে আম্লিক অক্সাইড। ক্ষারীয় অক্সাইড বা ধাতব অক্সাইড, এগুলো এটা ক্ষারের সঙ্গে করছে, লবণ জল হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে করছে। ঠিক আছে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণের জল উৎপন্ন করছে, এগুলো হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড বা একে ধাতব অক্সাইডও বলে। উভধর্মী কোনটা? যেগুলো ক্ষার এবং অ্যাসিড দুটোর সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, সেটা হচ্ছে উভধর্মী। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, সিলিকন অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। প্রশম অক্সাইড, যেটা অ্যাসিড বা ক্ষার কারোর সাথে বিক্রিয়া করবে না। ঠিক আছে। যেমন কার্বন মনোক্সাইড। তাহলে এখানে বলা আছে সালফার ডাইঅক্সাইড যে প্রকার অক্সাইড। সালফার ডাইঅক্সাইড কি? প্রথমে বললাম, দেখো, এটা হচ্ছে আম্লিক অক্সাইড। সঠিক উত্তর হবে আম্লিক অক্সাইড। 7 নম্বর, শব্দের প্রতিধ্বনি সৃষ্টির কারণ কি? শব্দের প্রতিধ্বনি সৃষ্টির কারণ হচ্ছে শব্দের প্রতিফলন। কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পায়, এখান থেকে কোনো ব্যক্তি আওয়াজ করলো, তবে এখানে দেওয়ালে
বাধা পেল দিয়ে আবার ফিরে এলো, এটাকে বলা হয় ইকো বা প্রতিধ্বনি, শব্দের প্রতিধ্বনি বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে শব্দের প্রতিফলন। আলোর যেমন প্রতিফলন হয়, কোনো বিন্দুর সাথে আগত আলোক রশ্মি যখন কোনো মাধ্যমে ধাক্কা খেয়ে যখন ঘুরে আসে ফিরে আসে তখন কি বলে, আলোর প্রতিফলন বলে। ঠিক একই রকমভাবে শব্দের ক্ষেত্রেও তাই। 8 নম্বর, নিচের যৌগগুলির মধ্যে যেটি এক ধরনের সার সেটি কোনটি? কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট, চারটা এখানে দিয়ে দিয়েছি দেখো। চারটার মধ্যে কপার সালফেট এটা হচ্ছে উদ্ভিদনাশক, ছত্রাকনাশক বা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় কপার সালফেট। বিশেষ করে সুইমিং পুলে শেওলানাশক হিসেবে ব্যবহার করা হয় কপার সালফেট, বা অ্যাকোয়ারিয়ামে যে শামুক হয়ে যায় সেগুলো দূর করতে পারে দেয় কপার সালফেট। আর এই যে অ্যামোনিয়াম সালফেটটা আছে, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, যা আমরা ফসলে ব্যবহার করি সারটা। ঠিক আছে। সোডিয়াম সালফেট কি? সোডিয়াম সালফেট একটা অজৈব লবণ, যেটা বিভিন্ন শিল্প যেমন কাঁচ, সাবান বা কাগজ তৈরিতে আমরা ব্যবহার করি। অ্যালুমিনিয়াম সালফেট কি? এটি জলের পরিশোধনে এবং কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। 9 নম্বর, পিতল ও ব্রোঞ্জের মতো সংকর ধাতু কোন ধরনের মিশ্র ধাতুর উদাহরণ? পিতল এবং ব্রোঞ্জ এই দুটোই হচ্ছে ধাতু। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে, এবং এরা যেসব সংকর ধাতু দিয়ে গঠিত সেগুলো ধাতু, ধাতুর সঙ্গে ধাতুর হবে, এটা সঠিক উত্তর। পিতল তামা দস্তা সংকর, আর ব্রোঞ্জ হচ্ছে তামা টিনের সংকর। আচ্ছা, এইসব মিশ্রণকে বলা হয় ধাতু সংকর বা মেটাল অ্যালয়। 10 নম্বর, জিনের জন্য যে একক কাঠামোর প্রয়োজন তা কোনটি? আরএনএ, ডিএনএ, নিউক্লিওটাইডস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো জিনের জন্য যে একক কাঠামো সেটা হয়ে যাবে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তোমরা জানো আমাদের জীবদের গঠনগত কার্যগত একককে কি বলে? কোষ বলে। এই কোষের মধ্যে তোমরা জানো নানা রকম কোষীয় অঙ্গাণু আছে, তার মধ্যে নিউক্লিয়াস একটা, একটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে আবার 4টি ভাগ আছে। নিউক্লিয়াসের বাইরে যে পর্দা তাকে বলে নিউক্লিয় পর্দা, ভেতরে রস যেটা থাকে সেটা বলে নিউক্লিয় রস, এবং এরকম জালির মতো যে অংশ থাকে সেগুলোকে বলা হয় নিউক্লিয় জালক, এবং একটা গোল মতো অংশ থাকে সেটাকে বলা হয় নিউক্লিওলাস। ঠিক আছে। তো কোষ বিভাজনের সময় কি হয়, এই কোষের নিউক্লিয়াসের যে জালকগুলো থাকে সেই জালকগুলো ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এরপর এই ক্রোমোজোমগুলো এরকম ভাবে দেখতে হয়, এরকম এক্স এর মতো দেখতে হয়। ঠিক আছে, এরপর ক্রোমোজোমের এই একটা ক্রোমাটিড যদি একটু অংশ নিয়ে জুম করে দেখা হয় তখন দেখতে পাওয়া যায় এরকম সুতোর মতো অংশ দেখতে পাওয়া যায়, এবং তার সাথে এরকম হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, এই যে এই পেঁচান অংশ দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ডিএনএ। এই ক্রোমাটিডের মধ্যে, ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে যে পেঁচানোর মতো অংশটা আছে হিস্টোন প্রোটিনকে ঘিরে আছে, এটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, এরপর এই ডিএনএ গুলো যদি আবার জুম করে দেখা হয়, সরু সরু যে ডিএনএ গুলো আছে সুতোর মতো, সেগুলো জুম করে যদি দেখা হয় তখন এরকম দেখা যাবে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় জিন। কি বলা হয় একটা একটাকে? এগুলোকে জিন নামকরণ দেওয়া হয়েছে। এগুলো দেখতে গেলে একই রকমের কথা, একটাই জিনিস, জিনিস একটাই, কিন্তু যত জুম করে করে দেখছি তত নামগুলো পাল্টে যাচ্ছে। ঠিক আছে, পুরো স্ট্রাকচারটা এটাও ডিএনএ, এটাও ডিএনএ, ঠিক আছে, ভেতরেও ডিএনএ আছে, এটাকে জুম করে দেখলে কেমন দেখায় সেটা এখানে দেখানো আছে। আর এই যে ভিতরে এই যে এই দাড়িগুলো নানা রকম কালার দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডস নিয়ে কি গঠিত হয়? নিউক্লিওটাইডস নিয়ে ডিএনএটা, বেসিক স্ট্রাকচারটা ডিএনএর গড়ে আছে নিউক্লিওটাইডস নিয়ে। এই নিউক্লিওটাইডস 3টি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে ফসফেট গ্রুপ, একটা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। তোমাদের ক্রোমোজোম থেকে যে প্রশ্নটা আছে যে মানুষের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে, তো কি হবে, কতগুলো? 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46টি ক্রোমোজোম থাকে। মানুষের নিউক্লিয়াসে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে, এটা পরীক্ষায় আসে। 11 নম্বর, পাউরুটিতে ইস্ট লাগে কারণ এতে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? কারণ এতে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, এই জন্য ইস্ট লাগে। ইস্টের মাধ্যমে গাঁজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়, যেটা পাউরুটিটাকে ফোলাতে সাহায্য করে, এবং যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা স্থানগুলো সেগুলো এই ইস্টের কারণে হয়ে থাকে। ইস্ট হচ্ছে একটি এককোষী ছত্রাক। 12 নম্বর, উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় যা একটি স্বাভাবিক রঞ্জক এবং জীবাণুনাশক? উদ্ভিদের পাওয়া যায় কাণ্ড থেকে হলুদটি পাওয়া যায়, এই ভূগর্ভস্থ কাণ্ডটিকে বলা হয় রাইজোম। হলুদ একটি প্রাকৃতিক রঞ্জক এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে। 13 নম্বর, জল ও অ্যালকোহলের মিশ্রণকে নিচের কোনটি দ্বারা পৃথক করা যায়? জল এবং অ্যালকোহলের মিশ্রণকে পৃথক করা যায় পাতন বা ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই পাতন প্রক্রিয়া কীভাবে হয়? অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কত? 28.3 ডিগ্রি সেলসিয়াস, আর জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যখন অ্যালকোহল ও জলের মিশ্রণকে আমরা তাপ দেব, কত তাপ দেব? এই 78.3 ডিগ্রি সেলসিয়াস যদি তাপ দিই তাহলে কি হবে? অ্যালকোহলটা বাষ্পীভূত হয়ে এখানে এসে জমা হয়ে যাবে আর জলটা পড়ে থাকবে। 14 নম্বর, ব্যারোমিটারের পাঠ নিম্নগামী হওয়া কিসের লক্ষণ? ব্যারোমিটারের পাঠ যদি নিম্নগামী হয় তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক আছে, ব্যারোমিটার, বাতাসের চাপ পরিমাপ করার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়। এই ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরিসেলি। পাঠ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে
আবহাওয়া পরিষ্কার বা শুষ্ক হওয়ার সম্ভাবনা থাকে। হঠাৎ পাট বাড়লে হয়তো উষ্ণতা বাড়তে পারে, কিন্তু এই ব্যারোমিটারের চাপের সাথে উষ্ণতার সম্পর্ক নেই। কিন্তু এমনিতে শুষ্ক আবহাওয়া থাকলে কি হয়, তাপমাত্রা বাড়ে। পাট যদি কমে সেক্ষেত্রে কি হবে, মেঘলা ঝরঝরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা প্রশ্ন আমাদের আছে নিম্নগামী হওয়া। তো সঠিক উত্তর এটা বৃষ্টিপাত হয়ে যাবে। আর যদি হঠাৎ করে কমে সেক্ষেত্রে হয়ে যাবে ঝড় আসতে পারে। ঝড়ের পূর্বাভাস দেয় যদি হঠাৎ করে কমে যায়। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে যে হঠাৎ করে কমে গেলে কি হয়, ঝড়ের পূর্বাভাস। আর যেগুলো শীতপ্রধান দেশ সেখানে যদি ব্যারোমিটারের পাটটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। 15 নম্বর, একই উষ্ণতা ও চাপে সময় আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এই সূত্রটি কার? এটি হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে। অ্যাভোগাড্রোর সূত্র যদি আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে, ভি ভেরিজেস এন। আদর্শ গ্যাসের যে সমীকরণটি সেটি হচ্ছে পিভি সমান এন আর টি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এখান থেকে যদি আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা বার করি, অ্যাভোগাড্রোর সূত্রে কি বলা আছে, উষ্ণতা একই এবং চাপ একই, অর্থাৎ চাপ বা প্রেসার পিটা কত থাকবে, P1 থাকবে। এবং যে চাপ বলতে যে উষ্ণতা হচ্ছে টি, টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা, সেটা হচ্ছে 1। তাহলে P1 এবং T1, P1 এবং T1 যদি হয়ে যায় তখন কি হয়ে যাবে, ভি সমান এন আর হয়ে যাবে। ভি সমান এন আর, বা এখান থেকে আমরা বলতে পারি ভি ভেরিস এন, যেখানে আর সমান সার্বজনীন ধ্রুবক। ঠিক আছে, ভি সমান এটা এন বলতে পারি। আর অ্যাভোগাড্রোর সূত্র দেখো সেম বলা আছে, সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ ভি ভেরিস এন বা ভি বাই এন সমান কে, অর্থাৎ আদর্শ গ্যাসের সাহায্যেও এটা প্রতিষ্ঠা করা যায়, যেখানে ভি সমান ভলিউম, এন হচ্ছে মোল, পদার্থের যে পরিমাণ এটা মোল একক প্রকাশ করে, আর কে ধ্রুবক। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এর বেসিক তোমাদের যতটুকু জানতে হবে সেটা হচ্ছে এদের চাপ আর উষ্ণতা যদি একই থাকে, ধরো চাপ আছে 10 এবং তাপমাত্রা আছে 5, ঠিক আছে, এটাও 10 আছে চাপ এবং তাপমাত্রা আছে 5, এটাও চাপ আছে 10 এবং তাপমাত্রা 5, তাহলে কি এদের চাপগুলো সবারই একই এবং তাপমাত্রা সবার একই। সেক্ষেত্রে কি হবে, অক্সিজেনের মধ্যে যতগুলো অণু থাকবে, হাইড্রোজেনের মধ্যে ততগুলোই অণু থাকবে, এবং ওয়াটার পেপার মধ্যেও, জলের বাষ্পের মধ্যে একই একই অণু থাকবে, সমসংখ্যক অণু থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। মেনলি তোমাদের এটি জানতে হবে। আর পরীক্ষা এটা আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের আয়তন কত এটা 22.4 লিটার পরীক্ষায় আসে, তাই এটা দিয়ে দিচ্ছি, বারবার দিয়ে মনে রাখবে। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, এটা পরীক্ষায় আসে। এটা তোমাদের না জানলেও হবে, কিন্তু আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। 16 নম্বর, স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কের অংশে যা চরম বিকাশ হয়েছে এবং যা মানুষকে ফসল ফলাতে, যন্ত্রপাতি আবিষ্কার করতে, ভাষা এবং শিল্পের বিকাশে সক্ষম করেছে তার নাম কি? তো মানুষের মস্তিষ্কের 3টি অংশ আছে প্রধানত। একটা হচ্ছে সেরিব্রাম, এই যে পুরো পেঁচানো অংশ দেখতে পাচ্ছ উপরটায়, এটা হচ্ছে সেরিব্রাম। বাকি এইটুকু অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেরিবেলাম। সেরিব্রাম বলতে গুরু মস্তিষ্ক, সেরিবেলাম বলতে লঘু মস্তিষ্ক, আর এই যে দণ্ড আকার আছে এটা হচ্ছে ব্রেন স্টেম বা মস্তিষ্ক কাণ্ড। প্রধানত 3টি অংশ থাকে। এই সেরিব্রাম অগ্র মস্তিষ্কে থাকে এবং সেরিবেলাম এটা থাকে পশ্চাৎ মস্তিষ্কে। ঠিক আছে। তো মস্তিষ্কের যে অংশটি বিকাশের কারণে মানুষ নানা রকম ফসল ফলাতে শিখেছে, যন্ত্রপাতি আবিষ্কার করতে শিখেছে, বা তার ভাষা বা শিল্পের দক্ষতা বিকাশে তার সাহায্য করেছে, কোন অংশটার বিকাশ হওয়ার জন্য মানুষের মস্তিষ্কে, যেটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হয়নি, সেটা হচ্ছে এই নিউকোটেক্সের বিকাশ হওয়ার কারণে। নিউকোটেক্স হচ্ছে এই সেরিব্রাল কোটেক্সের বাইরের আবরণকে বলে নিউকোটেক্স। সেরিব্রাল কোটেক্স কি? সেরিব্রাল কোটেক্স হচ্ছে সেরিব্রামের বাইরের দিকের অংশ হচ্ছে সেরিব্রাল কোটেক্স। সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্ক, যেটা সেটাই সেরিব্রাম। এটাকে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, এটা মনে রাখবে, পরীক্ষায় আসে যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? গুরু। কথার মধ্যে বুঝতে গুরু মানে বড়, আর লঘু মানে ছোট, লঘু মস্তিষ্কের ছোট অংশ। সঠিক উত্তর এটা হয়ে যাবে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। ঠিক আছে। 17 নম্বর, ডিএনএর একটি প্যাঁচের মাপ কত? ডিএনএর একটি প্যাঁচের মাপ হচ্ছে, এটা এর উপরে যে ছোট বিন্দু আছে এটা হচ্ছে অ্যাংস্ট্রম। কত অ্যাংস্ট্রম? এটা হয়ে যাবে 34 অ্যাংস্ট্রম হচ্ছে ডিএনএর একটি প্যাঁচের মাপ। 18 নম্বর, স্তন্যপায়ী প্রাণীর কোরটিক স্নায়ুর সংখ্যা কত? স্তন্যপায়ী প্রাণীর কোরটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। 12 জোড়া কোরটিক স্নায়ু আছে, যে স্নায়ুগুলো শ্বসনকাণ্ডের সঙ্গে মিলিত থাকে, আমাদের শরীরের সাথে মস্তিষ্কের লিঙ্ক করে। এই 12 জোড়া কোরটিক স্নায়ু, এগুলো ক্রেনিয়াল নার্ভস বা কোরটিক স্নায়ু বলে। এই 12টি স্নায়ু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 19 নম্বর, এদের মধ্যে কোনটি ধাতু নয়? এই মার্কারি, জিঙ্ক, টাংস্টেন, ফসফরাস, এগুলোর মধ্যে ফসফরাসটি ধাতু নয়, বাকি এগুলো সবই ধাতু। ঠিক আছে। গ্যাসীয় অণুর গড় গতিবেগ কিভাবে প্রকাশিত করা যায়? গ্যাসীয় অণুর গড় গতিবেগ প্রকাশ করা যায় √/,
3RT/m। গ্যাসীয় অণুর গড় গতিবেগটা রুট মিন স্কোয়ার বেগে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে VRM এর সময় √3RT/m, যেখানে আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম তাপমাত্রা এবং এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। আজকে এই 20টি প্রশ্ন ছিল ডিয়ার স্টুডেন্টস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। 20-র মধ্যে কত স্কোর হলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা রেগুলার আমাদের চ্যানেলে এই সায়েন্সের বিষয়ে ভিডিও নিয়ে আসবো, চ্যানেলটির সাথে অবশ্যই লেগে থাকো। ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।